আমার নাম ইয়ামিন। আমি পেশায় একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার বলতে আগে কনস্টেবল ছিলাম, পরবর্তীতে প্রমোশন হয়ে এএসআই হয়েছি। এরপর থেকেই সাধারণত একটু টুকটাক তদন্তে যেতে হয় এবং তদন্ত শাখাই আমার পড়েছে। আমি শুরুর দিনগুলোতে গ্রামের বিভিন্ন অঞ্চলে সাধারণত পোস্টিং হতো, গ্রামের থানাগুলোতে যখন কনস্টেবল ছিলাম। প্রথম 2 বছর গ্রামের থানাগুলোতে এরকমভাবে সমস্ত কিছু করে তারপর শহরের কোনো একটা থানায় চলে আসলাম। এরপরে বেশ কিছু বছর গ্রামে আর যাওয়া হয়নি। হঠাৎ করেই চট্টগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে আমাকে এরকমভাবে ট্রান্সফার করে দেবে আমি ভাবতে পারিনি। মানে জায়গাটা খুবই অদ্ভুত এবং খুবই বিরান। এরকম বিরান অঞ্চল এর আগে আমি কখনো দেখিনি। আমি এই জায়গায় এসে একেবারেই হতভম্ব। যখন আমার ট্রান্সফার হলো, আমার স্ত্রী সন্তানদেরকে বললাম, তোমরা আপাতত ঢাকায় থাকো, আমার সঙ্গে আর যাওয়া লাগবে না। আমি আগে সেখানের পরিবেশ পরিস্থিতি বুঝে আসি, তারপর না হয় দেখা যাবে। ততদিনে আমি এএসআইতে প্রমোটেড হয়ে গিয়েছি এবং চাকরি জীবনের দীর্ঘ 15 বছর পার করে ফেলেছি। এখন স্ত্রী সন্তান সকলেই আছে, তাদেরকে তো আর ফেলে রেখে সেখানে গিয়ে ডিউটি করতে পারি না। যার কারণে আমার চিন্তা হলো যে সেখানে গিয়ে আগে আমি কিছু মাস থাকি, তারপর কোয়ার্টার যদি ম্যানেজ করতে পারি তাহলে সেখানে চলে যাব। সেমনটাই চিন্তা ছিল আমার। আমার বয়স এখন প্রায় 35 থেকে 40-এর কোঠায়। এর থেকে বেশি হবে না, 35ই হবে, কারণ আমি কনস্টেবলে ঢুকেছিলাম যখন 19-20 বছর বয়স ছিল, তখন 15 বছর সার্ভিস করেছি। এত বেশি তো হওয়ার কথাও না। আমি একদম মাঝ বয়সী একজন তাগড়া যুবক, আর আমি উঁচু লম্বাও বেশ খানিক ছিলাম। পরবর্তীতে অবশ্য এসআইয়ের পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু তাতে খুব বেশি একটা উন্নতি হয়নি। আমি যে স্থানে এসেছি সেই স্থানটা আসলে খুবই শুনশান এবং খুবই নীরব জায়গা। মাঝে মধ্যেই ঘরের ভিতরে সাপ উঠে আসে। এরকম একটা থানায় আমাকে কেন ট্রান্সফার দেওয়া হলো, এই জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ফোন দিয়ে কথাও বলেছি। তখন তারা বলেছে, ওই এলাকায় ক্রাইম একটু বেশি, তোমার মতো সাহসী অফিসার দরকার। এজন্যই তো তোমাকে কয়েকদিন আগেই প্রমোট করেছি, যাতে করে তোমাকে এখানে পাঠাতে পারি। আমি বুঝতে পেরেছি যে প্রমোট করার কারণেই আমাকে এখানে পাঠিয়েছে। যাই হোক, এখানে আসার পর প্রায় সপ্তাহখানিক আমার কেটে গেল এবং পরিবেশ বুঝতেই আমার অনেক টাইম লাগবে সেটা বোঝা যাচ্ছে। আমাকে যে জায়গায় থাকতে দেওয়া হয়েছে সেটা এক প্রকার পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল বলতে অত পাহাড়ি না, তবে বোঝা যাচ্ছে যে এখানে গ্রাম অঞ্চল বা ঝোপঝাড় একটু বেশি। গ্রামের নাম বাহাদুরপুর। বাহাদুরপুর হলেও এখানকার মানুষজন বেশ ভীতু। সবার মধ্যে বাহাদুরের কোনো কিছু নেই, তবে এখানে একদল ডাকাত সক্রিয় আছে। অনেক বছর ধরে এখানকার অফিসাররা সেই ডাকাত ধরার জন্য রাত বেড়াতে তল্লাশি চালিয়ে বেড়ায়। তবে সেই দলে আমাকে ভেড়ায়নি। যেদিন রাতে প্রথমবার আমি তদন্তের জন্য সেখানে গেলাম, সেখানে গিয়ে তো আমি সম্পূর্ণ হতভম্ব। কারণ আমি দেখলাম যাকে আমি ধরতে গিয়েছি তার সঙ্গেই বসে ওসি সাহেব গল্প করছেন এবং মদ খাচ্ছেন, জুয়া খেলছেন, আড্ডা দিচ্ছেন। আমি হতভম্ব। আমি বললাম, স্যার আপনি যদি এমনটা করেন তাহলে আসামি ধরবো কিভাবে? ওসি স্যার আমাকে পাশে বসালেন, বসিয়ে বললেন কি যে, আরে এসব কোনো ব্যাপার না, তোমার অংশ কালকে তোমার বাড়িতে পৌঁছে যাবে। আমি তখন বললাম, দেখেন স্যার, আমি ঘুষ খাই না, আমি আসামি নিতে এসেছি, আসামি নিয়ে যাব। আপনি যদি কোঅপারেট না করেন তাহলে আপনাকে শুদ্ধ আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে হবে। আমার আবার ঢাকার একটু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ওঠা বসা বেশি ছিল এবং তারা আমাকে পছন্দ করতেন। আমি চাইলেই এখানকার সমস্ত রিপোর্ট সেখানে পৌঁছে দিতে পারি, এতে করে ওসি আমার কোনো কিছু করতে পারবে না। তারপর ওসি বললেন কি যে, তুমি কিন্তু বেয়াদবি করছো। আমি বললাম, স্যার আপনি বেয়াদবির কি দেখেছেন? আপনি আমার সিনিয়র হয়ে এরকম অকাজ করবেন আর আমি আসামি ধরতে এসে আমার নিজের আসামি ধরতে পারবো না, সেমনটা তো হতে পারে না। আপনি কেস আপনার নিজের হাতে হ্যান্ডেল করেন, তারপর আপনি আমাকে ছেড়ে দেন, আমি আসামি ধরবো না। তখন ওসি বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি গিয়ে বাসায় গিয়ে বসো, আমি তোমার বিষয়টা দেখছি। আমি বললাম, আমি কোথাও যেতে পারবো না, আমি আসামি ধরতে এসেছি, আসামি নিয়ে যাব। আমি এত পরিমাণ জেদি ছিলাম যে সেই রাতে সেই আসামিকে ধরে নিয়ে আমি থানায় যাই। আসামিটা ছিল এই এলাকার সবথেকে বড় ড্রাগ মাফিয়া এবং ওসি সাহেব নিশ্চয়ই তার ভাগের টাকা আনতে গিয়েছিলেন। ওসি সাহেব আমার পেছন পেছন চলে এসেছিলেন এবং তার আমি অর্ডার না মানার কারণে সে আমাকে বলল যে, তোমাকে সাময়িক সাসপেন্ড করবো। আমি বললাম কি যে, আপনার ক্ষমতা থাকলে করেন, আমার কাছে সমস্ত রেকর্ড আছে, আপনি কি কি করেছেন, বরঞ্চ উল্টে আপনি সাসপেন্ড না হয়ে যান। ওসি সাহেব বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখছি আমি। এর একদিন পরেই ওসি সাহেব কেসটা তার আন্ডারে হ্যান্ডেল করে নিলেন, কারণ তার হাতে থানার সমস্ত পাওয়ার রয়েছে। আমার আর তেমন কিছু করার থাকলো না। আমি তার সমস্ত কাগজপত্র তাকে বুঝিয়ে দিলাম এবং ওই দিনই কাগজপত্র বোঝার সঙ্গে সঙ্গে সে আসামি ছেড়ে দিল এবং বলল কি যে, আমার সঙ্গে লাগতে এসো না,
ওসি সাহেব আমাকে ভয় পেতেন এই কারণে, আমি একজন এএসআই আর সে একজন ওসি। ভয় পাওয়ার কারণ, আমার সরকারি উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো হাত আছে এবং সে চাইলেও আমার মতো এমনটা করতে পারবে না, এবং আমি অন্যান্য সমস্ত অফিসার থেকে অনেকটা চালাক, যার কারণে হয়তো এত দ্রুত আমার প্রমোশন হয়েছে। হয়তো আর কিছুদিন পরে সুপারিশ করে এসআইও হয়ে যেতে পারি। তারপর আর কি, তারপর আমি এরকমভাবেই ওই এলাকায় অপরাধ দমন করতে লেগে পড়লাম। তবে সেই রাতে তদন্ত থেকে ফেরার পর এরকম একটা আচমকা ঘটনা আমার সঙ্গে ঘটবে সেটা আমি কখনো কল্পনা করিনি। আমার একটা বাইক ছিল, সেই বাইকটা আমি সব জায়গায় নিয়ে বেড়াতাম, এবং বাইকটা এক প্রকার আমাকে অফিস থেকেই দিয়েছিল, মানে হচ্ছে অফিস থেকে এক প্রকার গিফট হিসেবে দিয়েছিল। সেটা অনেক বছর আগেকার কথা। এক র্যালিতে একজনের জীবন বাঁচানোর কারণে আমাকে বীরের পুরস্কার দেওয়া হয়েছিল, সেটা পুলিশের একটা পুরস্কার আছে। তো সেই পুরস্কার আমি বাইক পেয়েছিলাম, এবং তারপর থেকে ওইটা আমি আমার সাথে রাখি, যেখানে যাই আমার সাথে সাথে যাই। তো বাইকটা এত সুন্দর ছিল যে সবসময় তদন্তের ক্ষেত্রে আমি সেটা আমার সাথে নিয়ে যেতাম। তো ওই দিন সন্ধ্যার দিকে আমি কোয়ার্টার থেকে বের হলাম, রাত তখন 8টা 8:30 হবে। তো কোয়ার্টার থেকে বের হলাম, আমার যে জুনিয়ররা ছিল ওরা বলল কি যে স্যার, আপনি এত দূর যাচ্ছেন তদন্তে, আপনি কাজ করুন, আপনি গাড়িটা নিয়ে যান, সাথে 2জন পুলিশ নিয়ে যান। তো কনস্টেবলের কথা শুনে বললাম কি যে না থাক, আমি আপাতত তদন্তে যাচ্ছি না, একটা জায়গায় যাচ্ছি, তবে সেখানে জেরা করতে হবে, ওরকম আসামি ধরার কোনো তদন্ত না। সেখানে গিয়ে আমি 2টা জায়গায় যাবো, যেয়ে তারপর চলে আসবো, সমস্যা নেই, একা একা গেলেই হবে। তারপরেও আমি নিরাপত্তার স্বার্থে একজন কনস্টেবল সাথে করে নিলাম, কারণ হচ্ছে রাস্তাঘাটে কখন কোন বিপদ হয়ে যায় বলা তো যায় না। আর এই এলাকার স্মাগলার, তারপরে সন্ত্রাসী, এদেরকে যেরকমভাবে আমি দমন করি, সকলে আমাকে ভয় পায়। অবশ্য অনেকবার আক্রমণ করেছে, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি, কারণ আমি সশস্ত্র একজন তদন্তকারী, আমার হাতে অস্ত্র থাকে সবসময়। তো সেহেতু খুব বেশি সমস্যা হওয়ার কথা হয়তো না। তারপর আমি আমার সেই কনস্টেবলকে নিয়ে চলে গেলাম তদন্তের স্বার্থে সেখানে। তো সেখানে মোটামুটি 2টা তদন্ত শেষ করতে করতে আমার মোটামুটি 11টা বাজলো, কারণ অনেক সময় দেখা যায় কি যে আসামি ধরতে গেলে দিনের বেলা যেতে হয়, রাত্রেবেলা যেতে হয়, কিন্তু এখন তো আসামি ধরা না, আমার যেহেতু ডিউটি এখন পড়েছে, তো সেহেতু আমাকে কাজটা এখনই করতে হবে, না হলে ডিলে হবে, যেহেতু আমার হাতে কোনো কাজ নেই। তো সেহেতু আমি সেটা করে আসতে গেলাম। তো ও আমার সাথে যে কনস্টেবল গিয়েছিল, ওর বাড়ি হচ্ছে গিয়ে ওই গ্রামে, যে গ্রামে মূলত হচ্ছে গিয়ে আমি কাজ করতে গিয়েছিলাম, থানা থেকে 2 গ্রাম পরে। তো ও আমাকে বললো কি যে স্যার, যেহেতু রাত 11টা বেজেই গিয়েছে আর তদন্ত শেষ হয়ে গিয়েছে, আমার গ্রাম তো এই বাড়িতে আমাকে আবার ফিরে আসতে হবে, আপনি কাইন্ডলি আমাকে এখানে নামিয়ে দিয়েছেন। তো আমি তখন বললাম কি যে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, তোমাকে আমি সাথে করে নিয়ে এসেছি, তোমার কাজও এখানে ছিল আর তোমার বাড়িও এখানে, ঠিক আছে সমস্যা নেই, তুমি চলে যাও, আমি রেজিস্ট্রিতে এন্ট্রি করে দেবো, তোমার এক্সিট এন্ট্রি করে দেবো। তারপর ও হচ্ছে কি এখানে নেমে গেল। আমি আবার একটু স্মোক করতাম। তো আমি হচ্ছে গিয়ে ওই গ্রাম থেকে ফিরতি পথে, মানে যে আমার যে থানার কোয়ার্টার, সেই কোয়ার্টারের দিকে ফিরছিলাম। তো ফেরার পথে হঠাৎ করেই একটা খুব শুনশান জায়গা, যে জায়গাটা আমি যাওয়ার সময় দেখেছি, ওই সময় হয়তো এতটা ভয়ানক বা নির্জন লাগেনি, কিন্তু এখন ওই জায়গাটা নির্জন কিসের জন্য লাগলো, আমি হচ্ছে কি ওই জায়গাটার কাছাকাছি যখন আসলাম, তখন হচ্ছে গিয়ে আমার ফোনে একটা কল আসলো। তো আমি তখন হচ্ছে গরমকাল ছিল এবং খুব আকাশে জ্যোৎস্না ছিল এবং খুবই মৃদু একটা সুন্দর বাতাস বইছিল, এবং পাশেই একটা দিঘি টাইপ একটা জায়গা ছিল, যে জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছিল এবং দেখতে খুব সুন্দর ছিল আর কি। তো আমি কি করলাম, সেইখানে আমি দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটটা বের করে আমি জ্বালালাম। তো জ্বালানোর পরে আমি খেয়াল করলাম, কিছুক্ষণ পরে যখন কথা বলা শেষ করে আমি যখন বাইকে উঠতে যাব, আমি পেছনে তাকিয়ে দেখি আমার বাইক যেখানটা আছে। তো আমি আগে পেছনে তাকাইনি, কথা বলা শেষ করে আমি যখন সামনের দিকে তাকালাম, জায়গাটা দেখতে আসলে খুব সুন্দর ছিল, তবে হাঁটতে হাঁটতে আমি খানিকটা নিচে চলে এসেছি, মানে রাস্তার থেকে খানিকটা নিচে নেমে চলে এসেছি, কারণ জায়গাটা দেখতে আসলে খুব সুন্দর লাগছিল। যে বাগানের ভিতরে আমি নেমেছিলাম, সেই বাগানটা ছিল হচ্ছে কি মেহগুনি বাগান, এবং ওইটার সামনে একটু সামনে হচ্ছে কি সেই আমি প্রথমে ভেবেছি এটা একটা দিঘি, পরে না দেখে এটা দিঘি না, এটা একটা নদী। তো সেই ওপর থেকে জ্যোৎস্না নিচে আসছিল এবং খুব সুন্দর বাতাস বইছিল, এবং সেখানে যতক্ষণ ছিলাম আমার কাছে ফোনে কথা বলছিলাম যেহেতু অতটা খেয়াল ছিল না। তো আমি একটু বাম দিকে তাকিয়ে দেখি সামনে বড় ঘেরাও করা একটা গোরস্থানের মতো জায়গা, এবং জায়গাটা দেখতে গোরস্থানের মতোই, খুবই অদ্ভুত রকমের একটা জায়গা। এবং সেই জায়গাটা আসলেই মানে গোরস্থান, সেটা আমি যখন রাস্তার কাছাকাছি উঠে আসলাম তখন দেখে বুঝলাম যে এটা একটা গোরস্থান। তো তখনই আমার বুকের ভেতরে একটু বাড়ি মেরে উঠলো। পরে ভাবলাম যে না, গোরস্থান তো পবিত্র জায়গা, এখানে তেমন খারাপ কোনো কিছু না, আমার তো ভয় পাওয়া একদম উচিত না, আমি ওইসব বিষয় নিয়ে তেমন ভয়ও পাচ্ছিলাম না। তো আমি ফোনটা রেখে যখন ও নিচে থেকে উপরে উঠে আসতে যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ আমাকে আমার নাম ধরে ডাকলো। তো নাম ধরে ডাকার পরে আমি পেছনে ফিরে তাকালাম। তো সাধারণত এরকম যদি কেউ কারো পেছন থেকে দিক থেকে
তাকায় আর কি, তাহলে পেছনে ফিরে তাকানো উচিত না। এরকমটা অনেক শুনেছি আমি ছোটবেলায়, দাদি চাচির মুখে অনেক শুনেছি। তো আমি আচমকা সাথে সাথে পেছনে ফিরে তাকালাম। তো পেছনে ফিরে তাকিয়েই আমি দেখলাম কি যে সেই বাগানের ভিতরে একটা সুন্দরী দেখতে মেয়ে, সে হচ্ছে গিয়ে ওইখানে এরকমভাবে দাঁড়িয়ে আছে, এবং সেটা দেখতে অনেকটা আমার একটা গার্লফ্রেন্ড ছিল, যাকে আমি যৌবন বয়সে অনেক বেশি ভালোবাসতাম বিয়ে করার আগে। সেই গার্লফ্রেন্ডের মতো দেখতে, একদম সেম টু সেম, হুবহু। তো আমার তখন আর ওই সেন্সটা ছিল না যে আসলে এটা অন্য কিছু হতে পারে, বা এটা মানুষ না, এটা অন্য কোনো কিছু হতে পারে। তো একদম হুবহু তার মতোই দেখতে, এবং তাকে দেখতে আরও কয়েক গুণ বেশি সুন্দর লাগতেছিল। এর কারণ হচ্ছে সে যে পোশাকটা পরেছিল সেই পোশাকটার জন্য। তো ও গার্লফ্রেন্ডকে হচ্ছে কি আমি নিজেই ছেড়ে দিয়েছিলাম, এবং আমি নিজে এক প্রকার ও আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতো। তো যাই হোক, কিছু সমস্যার কারণে আমি নিজে ছেড়ে দিয়েছিলাম। তো পরবর্তীতে ও আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমি আর যোগাযোগ করিনি। তো ওই মেয়েটা আমাকে হচ্ছে কি বলতেছে যে তুমি আমাকে এরকমভাবে ছেড়ে দিতে পারলা, ও দূর থেকে দাঁড়ায় এরকমভাবে বলতেছে। তো আমার আবার হ্যালোসিনেশন হচ্ছে কিনা সেটা আমি ভাবতে লাগলাম। আমি চোখ ভালোভাবে ঝাড়া দিলাম। ঝাড়া দেওয়ার পরে আমি সামনের দিকে তাকিয়ে দেখি ওই মেয়েটা ওইখানে আর নেই। ওই মেয়েটা ততক্ষণে কিন্তু আমি অনেক দূর ওই মেয়েটার কাছাকাছি প্রায় চলে গিয়েছি। তো আমি যখন চোখ ছেড়ে আবার সামনের দিকে তাকালাম, যখন স্পষ্ট দেখতে পেলাম যেটা আমার গার্লফ্রেন্ডের মতো দেখতে, তো ওই জিনিসটা আর আমার মতো না আর কি। তো আমি যখন আবার বাইকের দিকে ফিরে আসতে লাগলাম, বাইকের হেডলাইট কিন্তু আমি জ্বালিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে গিয়ে অন্ধকারে রাস্তা দেখতে একটু সুবিধা হবে, আর রাস্তার পর আছে কিনা সেটাও বোঝা যাবে আর কি। তো তারপর আমি যখন গাড়ির কাছাকাছি আসতে যাব, আমি দেখলাম রাস্তার অপোজিট সাইডে ওই মেয়েটা অপোজিট সাইডের যে মেহগনি বাগান আছে সেই বাগানের ভিতরে দাঁড়ায় আছে, এবং সে আমাকে ইশারা দিয়ে ডাকতেছে, বলতেছে যে তুমি আমাকে এরকমভাবে ছেড়ে চলে যেতে পারলা, এদিকে আসো, তোমার সঙ্গে কথা আছে। তো ওই মেয়েটাকে দেখতে খুবই আকর্ষণীয় লাগতেছিল। একটু আগে আমার গার্লফ্রেন্ডের মতো দেখতে লাগতেছিল, কিন্তু এখন একটু ভিন্ন লাগতেছে। তো ও একটু একটু করে সামনের দিকে আগে আসতে লাগলো এবং আমাকে ইশারা দিয়ে ডাকতে লাগলো। তো আমি একটু একটু করে তার সামনের দিকে যাচ্ছিলাম আর কি। আমি আসলে তখন নিজেও একটা অন্যরকম মোহের মধ্যে পড়ে গিয়েছিলাম কিনা আমি বলতে পারবো না। তো আমি হচ্ছে কি বাইক ছেড়ে একটু সামনের দিকে গেলাম, যেহেতু পুলিশের মন একটু হিচকিচ তো করবেই। তো সামনের দিকে যখন গেলাম, যাওয়ার পরে সেই জিনিসটা আচমকা একদম সেকেন্ডের মধ্যে, মানে আলোর গতিতে আমার কাছাকাছি এগিয়ে আসলো, এবং এগিয়ে এসে আমার মুখে একটা কী যেন একটা ছুড়লো, এবং আমি তখন আমার আর মনে নেই, আমি উল্টে গিয়ে আমার বাইকের উপর পড়লাম, এবং সেই বাইকটা উল্টে গিয়ে পড়ে গেল, এবং আমি নিজেও পড়ে গেলাম। পড়ে গিয়ে তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। তো এরপরে আমার আর কিছু মনে নেই। আমার জাস্ট এতটুকুই মনে আছে যে ওই জিনিসটা আমার কাছে একদম আলোর গতিতে ছুটে আসলো, তারপর আমাকে ভো মারলো, এবং কিছু একটা আমার শরীরের দিকে মারলো। তারপর আমি ছিটকে গিয়ে বাইকের উপর পড়লাম, এবং বাইকটা শুদ্ধ আমি নিচে পড়ে গেলাম। ব্যাস এতটুকুই। তারপরে আমার আর সেন্স নেই। আমার সমস্ত কিছু তো আমার ওইখানেই আমার সেন্স হারিয়ে ফেলেছিলাম। তো এর পরের দিন যখন আমার আসলে ঘুম ভাঙলো, মানে আমি কতক্ষণ ঘুমিয়েছি জানি না, বা কতক্ষণ অচেতন ছিলাম তাও আমি বলতে পারবো না। আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি খেয়াল করলাম আমি এমন একটা জায়গায় শুয়ে আছি যে জায়গাটা আসলে আমার সম্পূর্ণ অপরিচিত, এবং জায়গাটা একদম গোল একটা রুমের মতো, মানে গোল ধরনের কোনো ইগলুর মধ্যে রাখলে যেরকম হয় না, যদি কেউ ইগলুর মধ্যে ঢুকে থাকে তাহলে তো বিষয়টা বুঝতে পারবেন যে একদম ফ্লোরটা গোল, সম্পূর্ণ প্রকার একদম গম্বুজের মতো উপরটা, এবং পুরো রুম সাদা রং করা। সেই সাথে আমি যে বিছানাটার উপর শুয়ে আছি, পুরো ঘরের ভিতরে শুধুমাত্র একটাই বিছানা আছে, আর কোনো কিছু নেই। একটা বিছানা, এবং সেই বিছানার উপর আমি শুয়ে আছি। বিছানার পাশে হচ্ছে কি একটা টেবিল রাখা, এবং টেবিলের সাথে কিছু ফল রাখা একটা কাঠের ঝুড়িতে, এবং সেই ফলগুলো অনেকটা গাছের পাতা সমেত রাখা, তবে কি জাতীয় ফল সেটা আমি চিনতে পারলাম না। আমি ঘুম থেকে উঠে আমি বুঝতে পারছি যে আমার হাতে এবং মাথায় বেশ খানিকটা চোট পেয়েছি, কারণ হচ্ছে হাতে এক ধরনের কাপড় বেঁধে ব্যান্ডেজ করা, এবং সেই সাথে আমার কপালে একটু ব্যান্ডেজ করা, কপালটা একটু ব্যথা পেলাম। আমি তখন উঠে বসতে পারছিলাম না। তখন আমি যখন উঠলাম, ওঠার পরে যখন পা ফেলবো নিচে, আমি দেখতে পেলাম যে আমার পায়েও আমি খানিকটা আঘাত পেয়েছি, এবং পা ফেলতে পারছি না নিচে, পায়ের ওইখানটাও খানিকটা ব্যান্ডেজ করা। তো সব মিলিয়ে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কোথায় আছি, বা আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে, বা আমি আসলে কি এখন বেঁচে আছি না অন্য জায়গায় আছি, কারণ জায়গাটা দেখতে একদম সাদা ধবধবে, এবং বাইরে থেকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। সব মিলিয়ে আমি আসলে খুবই আতঙ্কের মধ্যে ছিলাম যে আমি কোথায় আছি। তো আমি আমার সমস্ত কিছু খুঁজতে লাগলাম। তো আমি দেখলাম কি যে আমি আসলে সেদিনকে সিভিলে বের হয়েছিলাম, এবং আমার বন্দুকটা আমার সাথে ছিল। তো আমি আমার বন্দুকটা খুঁজতে লাগলাম। আমি দেখলাম কি যে আমার বন্দুকটা সেখানে আর নেই, এবং সেই জিনিসটা কোথায় আছে আমি জানি না।
এবং আমার পুরো রুম খুঁজেও আমি সেই বন্দুকটা খুঁজে পেলাম না। আসলে ওইটা না খুঁজে পেলে আমার তো জরিমানা দিতে হবে বা আমার চাকরিও না থাকতে পারে, কারণ সরকারি সার্ভিস গান এটা অবশ্যই আমাকে খুঁজে বের করতে হবে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি দেখলাম কি যে সেই বন্দুকসহ যে হুডটা আমার কোমরে বাঁধি, ওই বেল্টের হুড সহকারে হচ্ছে কি ওইটা একটা উপরের একটা জায়গায় বাঁধানো, সেই জায়গাটা আমার হাত পৌঁছাবে না কোনো জিনিস যদি আমি না নিয়ে সেখানে যাই। আমি যে খাট টেনে সেখানে নিব সেই শক্তিটা আমার শরীরে ছিল না, বা ওই হাতে ব্যথার কারণে আমি সেটা টানতেও পারছিলাম না। তো সব মিলিয়ে আমি বেশ কিছুক্ষণ ওইখানে এদিক ওদিক ঘোরাঘুরি করি, ওই দেয়ালে হাতাহাতি করি যে আসলে দরজা কোথায়। আসলে এটার কোনো দরজাও নেই, জানানো নেই, সম্পূর্ণ একটা গম্বুজের মতো একটা জিনিসের মধ্যে আমাকে ফেলে রাখা হয়েছে। কিন্তু জায়গাটা কোথায়, এদিকে আসলে আমি স্বপ্ন দেখছি না অন্য কোনো কিছু। কিছুক্ষণ বাদে ওইখানের একটা জায়গা দিয়ে ধোঁয়া বের হতে লাগলো, এবং সেই ধোঁয়া বের হওয়া জায়গাটা আচমকা খুলে গেল, এবং চারিদিকে ধোঁয়া হয়ে সেই জায়গাটা খুলে সেই ধোঁয়ার মধ্যে থেকে একটা সাদা জামা পরা কিছু একটা অবজেক্ট, দেখতে মানুষের মতো অনেকটা, কিন্তু একদম গোল অবজেক্ট, সেটা আমার দিকে এগিয়ে আসলো। তারপর যখন আমার কাছাকাছি আসলো, সেই জিনিসটা একদম সেই গোল অবজেক্ট থেকে ছাড়িয়ে একটা মানুষের মতো রূপান্তর হয়ে গেল, এবং সেই মানুষের পুরো শরীর ধবধবে সাদা, মানে একদম বিদেশিদের মতো সাদা না, একদম পুরোপুরি সাদা। কোনো মানুষ মারা গেলে তাকে যখন পানিতে ভিজিয়ে রাখা হয় তার শরীর যেরকম একদম সম্পূর্ণরূপে সাদা হয়ে যায়, ঠিক সেরকম দেখতে। এবং তার ভাবে বোঝা যাচ্ছে যে সে একটা মেয়ে মানুষ। তো সে আমার কাছে এগিয়ে আসলো, একদম মরা লাশের মতো দেখতে থাকে। আমি একটা ভয় পেয়ে পেছনে সরে আসলাম, পায়েও কিছুটা আঘাত পেলাম। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কারা, এবং আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন, কি উদ্দেশ্য তুলে নিয়ে এসেছেন। আমাকে অনেকেই তুলে নিয়ে আসতে পারে, সেটা ওই এলাকার ডাকাত, চোর, বা এরকম গোষ্ঠী সমাজ হতে পারে, ড্রাগ ডিলার হতে পারে, তারা তুলে নিয়ে আসতেই পারে। তবে এরা কারা, এদেরকে দেখে তো আমি আসলে ঠিক চিনতে পারছি না। এরই খানিকক্ষণ বাদে সেই লোকটি আমার আশপাশ দিয়ে ঘুরতে লাগলো, এবং খানিকক্ষণ বাদে আমাকে কোনো একটা ভাষায় কিছু বলছিল, উতুং ফুং চং ফুং, এরকম কোনো একটা ভাষা, আমি আসলে সেটা বলে উচ্চারণ করতে পারবো না। তো আমার ওই লোকটার পেছন পেছন আরেকটা অববয় সেই ধোঁয়ার মধ্যে দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। তো প্রবেশ করার খানিকক্ষণ বাদে সেই জিনিসটা আমার কাছে এগিয়ে আসলো। এইটা দেখতে আবার একটু ওর থেকে ভিন্ন, এর গায়ে সম্পূর্ণ সাদা রং হলেও এর গায়ে কিছু লোম আছে, এবং সেগুলোর জন্য একে অনেকটা বানরের মতো দেখা যাচ্ছে। তো সে আমার কাছে এসে বললো কি যে আপনি কি কিছু খাবেন। তো আমি তার মুখে বাংলা শুনে তখন বললাম কি যে আপনারা কারা এবং আমাকে কেন নিয়ে এসেছেন এখানে। তখন সেই লোকটি জবাব দিল যে এরকম প্রশ্নের জবাব দেওয়ার উত্তর আমাদের কাছে নেই, এবং আমরা কিছু করতে পারবো না। যে আপনাকে নিয়ে এসেছে সে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, তারপর সেই আপনাকে বলবে। আমাদের দায়িত্ব শুধুমাত্র আপনার সেবা যত্ন করা। আপনি কি কিছু খাবেন। তো এই কথা বলার পর আমি বললাম, আমার তখন বেশ খানিকটা ক্ষুধা লেগেছিল। আমি বললাম কি যে আমি এখানে কেন। সেই লোকটি আবার বললেন কি যে আমি কিছু বলতে পারবো না, আপনি কি কিছু খাবেন। 3 বার বললো। তো আমার খানিকটা ক্ষুধা লেগেছিলাম, বললাম কি যে আচ্ছা ঠিক আছে, কিছু খাবার নিয়ে আসেন, আমার ক্ষুধা লেগেছে, আর আমার খুবই স্যাঁতস্যাঁতে লাগছে, আমি একটু গোসল করব, এখানে কি গোসলখানা আছে কোথাও। তো তখন সেই লোকটি বললেন কি যে আপনাকে গোসল করার জন্য এই সাইডের ওই যে কালো একটু বোতামের মতো দেখা যাচ্ছে ওই জায়গাটা প্রেস করতে হবে, ওইটা প্রেস করলে আপনি গোসলখানার ভিতরে ঢুকে যাবেন। তো আমি আসলে এটা কোন প্রযুক্তি বা কোন জায়গা সেটা আমি বুঝতে পারছিলাম না, খুবই অ্যাডভান্স লেভেলের একটা জায়গা। তো তখন ওনারা চলে গেল, এবং চলে যাওয়ার পর সেই দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। তারপর আমি ওইখানে গিয়ে হাতড়াতে লাগলাম, কোনো কালো বাটন আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আচমকা আমি বেশ খানিকক্ষণ হাতাহাতি করার পরে আমি আসলে বিরক্তি হয়ে গেলাম, এবং একটা জোরে ঘুষি মারলাম সেই জায়গায় দেয়ালের উপর। সাথে সাথেই সেই জায়গাটা ধোয়া হয়ে একটা হাইড্রোলিক জাতীয় কোনো কিছু মতো দরজাটা খুলে গেল, এবং খুলে যাওয়ার পর আমি সত্যি দেখে হতভম্ব যে এরকম কোনো কিছু আসলে হতে পারে। এটা তো একদম অকল্পনীয়। মানে যে দরজাটা ছিল সেই দরজাটা খুলে একদম একটা ছোট্ট নদী টাইপ ছিল, মানে জলাশয় টাইপ ছিল, সেই জলাশয়ের উপর পড়লো, এবং ওইটার উপর দিয়ে হেঁটে গেলে ওই পাশে মানে এত চমৎকার জায়গা, মানে এরকম প্রাকৃতিক দৃশ্যের আগে আমি কখনো দেখিনি। হয়তো সিনেমাতে বা অনেক ক্যালেন্ডার পেপারে দেখা হয়েছে, তবে এরকম আমি কখনো দেখিনি। জায়গাটা একদম খুবই চমৎকার। যে জলাশয়টা ছিল সেই জলাশয়ের ভিতর থেকে একদম গরম পানির ধোঁয়া উঠছিল, তার মানে বোঝা যাচ্ছিল যে এটা গরম পানির তালাব, মানে কুয়া। এবং সেই সাথে এর পাশে উপর থেকে একটা ঝর্ণা বেয়ে আসছে, এবং চারিদিকে এত পরিমাণ ন্যাচারাল পরিবেশ, গাছে গাছে পাখি, এবং সেই পাখিগুলো ডাকছে, এবং পাখিগুলোর কালারগুলো কি খুবই চমৎকার, বিচিত্র রকমের। তো সব দেখে আমার এত অবাক লাগতে শুরু করলো যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কোন জায়গায় চলে আসলাম আমি। তো তারপর আমি সেখানে যখন এগিয়ে গেলাম, এটাই নাকি ওদের গোসলখানা,
খানিকক্ষণ বাদে সেই লোকটা আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার সেই গোসলখানার ওইখানটা চলে আসলো এবং বললো কি যে এইটাই হচ্ছে কি আমাদের গোসলখানা, তবে এটা হচ্ছে সব থেকে ভালো গোসলখানা, কারণ হচ্ছে কি আপনাকে যে রুমটায় থাকতে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের এলাকার সর্দারের মেয়ের রুম এবং আপনাকে এখানে থাকতে দেওয়া হয়েছে। সে খানিকক্ষণ বাদেই আপনার এখানে আসবে। আপনি সমস্ত কিছু কমপ্লিট করে খেয়ে নিন, তারপর একটু বিশ্রাম নিন, তারপর আপনার এখানে সবাই সে আসবে। তো আমি বললাম কি যে সে কে এবং সর্দার কি, আপনারা কারা, কোন গোত্র থেকে আপনারা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় আসলে কিছুই ঢুকছে না। যাই হোক, এত কিছু চিন্তা না করে গোসল করে নেওয়া উচিত। আমি সেরকম ব্যান্ডেজ অবস্থাতেই পানির ভিতরে নেমে পড়লাম। পানিটা বেশ গরম এবং সেই সাথে পানিটার যে স্মেলটা আসছে সেটা আসলে খুবই চমৎকার। আমি গোসল করে নিলাম সেখানে, বেশ খানিকক্ষণ সেখানে শুয়ে গল্প করতে লাগলাম। তারপর খানিকক্ষণ বাদে আমি সেই গোসলখানা থেকে উঠে আমাকে যে পোশাকগুলো দেওয়া হয়েছে সেই পোশাকগুলো পরিধান করলাম। এখানকার পোশাকগুলো খুবই অদ্ভুত, অনেকটা কুর্তার মতো নিচ থেকে উপর পর্যন্ত। আমার গায়ে ঠিকঠাক মতো ফিট হলো না, তবে আমি সেই জিনিসটা পরে নিলাম, কারণ আমি প্রায় 6 ফুটের কাছাকাছি হলেও জিনিসগুলো আমার ছোট হয়ে গিয়েছে এবং এখানে যে লোকগুলো এসেছিল তারাও প্রায় 7 ফুটের কাছাকাছি হবে এরকম আর কি উচ্চতা তাদের। তো সেহেতু আমার এগুলো ঠিকঠাক মতো ফিটিং হওয়ার কথাও না। তো যাই হোক, আমি সেই জিনিসগুলো পরে নিলাম। অনেকটা সেই চার্চের ফাদারদের মতো লাগছিল দেখতে আর কি আমার নিজেকে। আমি যখন রুমের ভিতরে আসলাম, দরজাটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আবার সে আবদ্ধ রুম, এরকম একটা আবদ্ধ রুমের ভেতরে আমাকে এরকমভাবে বসে থাকতে হবে। আমি আসলে খুবই বিরক্তির মধ্যে দিয়ে যাচ্ছে আমার সময়টা। আমি কোথায় আছি, কি করছি, কিছুই বুঝতে পারছি না। খানিকক্ষণ বাদে সেই দরজাটা স্বয়ংক্রিয়ভাবে আবার খুলে গেল। একটা গোল আকৃতির অবয়ব আবার ধোয়া হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর সে মানুষের আকৃতি নিয়ে আমার সামনে যখন উপস্থিত হলো, আমি সত্যি তখন রেগে গিয়েছিলাম এবং রেগে গিয়ে তাকে মারতে যাব, হাতটা কেবল উঠিয়েছি যে আমি তোদেরকে ছাড়বো না, তোরা কোথায় আমাকে নিয়ে এসেছিস। তখন সেই মেয়েটা একটু পেছনে সরে গিয়ে আমার দিকে আচমকা এরকমভাবে কাত করে তাকালো। তখন আমি তার দিকে তাকে সত্যি হতভম্ব, কারণ মেয়েটা ছিল পরীর মতো সুন্দর এবং এত পরিমাণ রূপবতী যে তার দিকে কেউ তাকিয়ে তার থেকে চোখ সরিয়ে নেবে এরকম সাহস আসলে কার এখনো হয়নি। কারণ যে কোনো পুরুষ তার দিকে তাকালে আর চোখ ফেরাতে পারবে না, এত চমৎকার দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা নিজের হাতে তাকে তৈরি করেছেন। তখন সে মেয়েটি বলে উঠল যে এত রাগ দেখাচ্ছেন কিসের জন্য, আমি না চাইলে আপনি এখান থেকে যেতে পারবেন না, সেহেতু আপনি চুপচাপ এখানে বসে থাকুন। আমি বললাম কি যে আপনি কে, আপনি কি সেই সর্দারের মেয়ে যে আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন? তখন সেই মেয়েটি বলে উঠল, হ্যাঁ আমি, এবং আমি তোমাকে তুলে নিয়ে এসেছি সেটার একটা কারণ আছে। তখন আমি বললাম কি কারণ? আমাকে দ্রুত সেখানে দিয়ে আসুন যেখান থেকে আমাকে নিয়ে এসেছেন, এবং এটা কোন জায়গা, কোন অঞ্চল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেই মেয়েটি বলে উঠল, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনি আসলে খুব সাহসী একজন পুরুষ এবং এরকম একজন পুরুষ আমি খুঁজছিলাম জীবনসঙ্গী হিসেবে। তখন আমি বলে উঠলাম, আপনার কি মাথা ঠিক আছে? আপনি একজন জীবনসঙ্গী হিসেবে আমাকে খুঁজছেন কিসের জন্য? আমি একজন বিবাহিত পুরুষ, আমার ছেলে মেয়ে আছে, বউ আছে। তখন সেই মেয়েটি আবার বলে উঠল, তাতে কি হয়েছে? আপনি আবার বিয়ে করবেন আমাকে, আপনি আমার সঙ্গে থাকবেন এবং এখানেই থাকবেন, এখান থেকে আপনি কখনো যেতে পারবেন না। এটা বলার পর আমি বললাম কি যে যেতে পারবো না মানে? আমার চাকরি, বউ, ছেলে মেয়ে, বাবা মা আছে, সকলকে ছেড়ে আমি এখানে কিভাবে থাকবো? অদ্ভুত তো, আর এটা কোন জায়গা? তখন সেই মেয়েটি বলল কি যে আমি খানিকক্ষণ বাদে আসছি, আপনি এখানে সমস্ত কিছু নিয়ে বসে থাকুন, ঠিক আছে? আপনার সমস্ত প্রশ্নের জবাব আজকে রাত্রে আমি দিব, সেহেতু চিন্তা করার কোনো কারণ নেই। মেয়েটির কাছে কোনো একটা টুকটুক করে শব্দ বাজলো এবং সে এখান থেকে চলে গেল। তারপর আমি বললাম কি যে আপনি আমাকে এরকমভাবে রেখে যেতে পারেন না। আমি তার পেছন পেছন যেতে লাগলাম, কিন্তু যখনই সে ওইখান থেকে হাওয়া হয়ে গেল, সেই জায়গাটা আবার সাদা একটা দেয়ালে পরিণত হলো। আমার কিছু বুঝতে পারছিলাম যে আসলে জায়গাটা কোথায়। আমি ওইখান থেকে ফিরে এসে আমার যে দরজাটা ছিল সেই দরজাটার পাশে, জানালার খাটটার পাশে আমি জোরে একটা ঘুষি মারলাম। তো ঘুষি মারার সঙ্গে সঙ্গে দেখলাম একটা জানালার মতো কিছু একটা বের হলো এবং সেই জায়গাটা থেকে মানে বাইরে দেখা যাচ্ছে, এবং বাইরের দিকে তাকিয়ে আমি সত্যি অবাক এবং হতভম্ব। কারণ বাইরে যখন আমি দেখলাম একটা জানালার মতো জিনিস খুলে গেল, বাইরে যখন আমি তাকালাম আমি দেখলাম যে আমি প্রায় 20-25 তলা উপরে কোনো একটা ইমারতে বসে আছি এবং সেই ইমারতের জানালা থেকে আমি দেখছি আশেপাশেও ছোটোখাটো অনেক ইমারত দেখা যাচ্ছে। ওটা থেকে ছোটো, আবার ওটা থেকে অনেক বড় ইমারতও আছে, গোল টাইপের, একদম অনেকটা মসজিদের মিনারের মতো খুব বড় ধরনের এক ধরনের গোল বিল্ডিং আর কি। এবং সেই বিল্ডিংয়ের বাইরেটাও সাদা, ভেতরটাও সাদা, এবং আশেপাশে দূরে খুব বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। সেই সাথে এটা একটা অন্যরকম নগরী,
যে নগরীর সমস্ত জায়গায় ছোট্ট ছোট্ট কুড়ি ঘরের মতো জায়গা আছে, যে জায়গাটা আসলেই অকল্পনীয় আমার কাছে। এবং এরকম অদ্ভুত জায়গা এর আগে আমি কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ে না। এটা কোন জায়গা? আসলে আমি কোন শহরে চলে এসেছি? কোনো এলিয়েন আমাকে তুলে আনেনি তো? তো আমি এগুলোই দেখছিলাম। খানিকক্ষণ বাদে দেখলাম আমি যে জানালাটার পাশে বসেছিলাম সেই জানালাটা দিয়ে একটা বড় টাইপের চিল জাতীয় কোনো পাখি উড়ে গেল, এবং সেটা চিলের মতো দেখা যাচ্ছিল না, কারণ সেটা নিচে বাদরের মতো মানুষের মতো হাত পা ছিল, এবং কিন্তু জিনিসটা দেখতে একটা বাদরের মতো। তো খানিকক্ষণ বাদে সেই ধোঁয়াটা আবার আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, এবং সেটা ছিল সেই মেয়েটি, যে মেয়েটি কিনা একটু আমার সঙ্গে কথা বলে গেল। তো বললো কি যে আপনি এই জানালাও খুলে ফেলেছেন, আপনি আসলে খুবই বুদ্ধিমান প্রাণী, এই জন্যই আপনাকে আমার এত ভালো লেগেছে। সেদিন রাতে আমি আপনাকে অনেকটা অবজার্ভ করেছি, এবং অবজার্ভ করার পরেই আপনাকে আমার ভালো লেগেছে, যার কারণে আমি আপনাকে আমার সঙ্গে করে এখানে নিয়ে এসেছি, এবং আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনাকে বিয়ে করব, এবং আপনি আমার সঙ্গে থাকবেন। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে এটা কোন জায়গা, এবং কেন আপনি আমাকে এইখানে নিয়ে এসেছেন, একটু স্পষ্ট করে বলবেন? আমি না ঘাবড়ে গিয়ে একদম খুবই সাহস নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম। মেয়েটি তখন বলল যে এটা হচ্ছে জিনের এলাকা, এবং আমি একটা জিনের মেয়ে। এই কথা বলার পর আমি একটু হকচকিয়ে গেলাম, কারণ জিনপরি গল্প এর আগে আমি অনেক শুনেছি, তবে এবার যে সত্যি সত্যি বাস্তবায়ন হবে এবং বাস্তবে এমন একটি কাহিনী আমার সঙ্গে ঘটবে, সেটা অকল্পনীয় না? আপনারাই বলেন। আমার কাছে সত্যি ভীষণ অকল্পনীয় লাগছিল যে এরকমটা কি সত্যি হয় নাকি? আর জিনেরা এরকম আধুনিক কবে থেকে হলো? ওরা এরকম টেকনোলজিক্যাল হাইফাই দুনিয়ায় কবে থেকে বসবাস করা শুরু করলো? আসলে জিন আমরা কখনো দেখিনি, তো ওরা কিভাবে বসবাস করে, ওদের চিকিৎসা শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র কি, সেটা তো আমরা জানি না। ইভেন আমি নিজেও কোনোদিন এসব বিষয় দেখিনি বা শুনিও নি, জানিও না। তবে এমনটা হলো এখানে আসার পরে আমি বুঝতে পারলাম। আমি তখন বললাম, তাহলে আপনার আমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, আপনি আমাকে বিয়ে করতে চান এবং আমার সঙ্গে থাকতে চান, তাই তো? তখন জিন মেয়েটি বলল যে বিয়ে বলে আমাদের এখানে কোনো শব্দ নেই, আপনি আমার সঙ্গে থাকবেন মানে থাকবেন, এবং আমার সঙ্গেই আপনাকে থাকতে হবে, এবং এখানেই আপনার সারা জীবন থাকতে হবে। আমি তখন বললাম, বিয়ে বলে কোনো রীতি নেই, তাহলে যে কেউ তো যে কারোর সঙ্গে থাকতে পারে, তাই না? তো তখন সেই জিন মেয়েটি বলল, ঠিক এমনটা না। যদি কোনো জিন মেয়ে বা জিন ছেলে কোনো ছেলে মেয়ে অথবা কারোর প্রতি তার মন নিয়ে আসে বা তাকে ভালোবেসে ফেলে, সেটা মানুষ হোক বা জিন হোক, তখন তাকে সারা জীবন তার সঙ্গে থাকতে হয়, এবং তারা একে অন্যকে ছেড়ে চলে যেতে পারে না। যেমন ধরুন, আমি একজন পরী মেয়ে, তো আমি যদি কোনো জিনকে পছন্দ করি এবং সেই জিনও যদি আমাকে পছন্দ করে, তারা কখনো তাকে ছেড়ে যায় না। এবং না যাওয়ার কারণ একটাই, এরকমভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমরা এরকমই। আমরা মানুষদের মতো না যে আজকে একজনের সঙ্গে থাকলাম, কদিন পরে তাকে ভালো লাগলো না, আরেকজনের সাথে থাকলাম, এরকমটা না। আমরা যাকে পছন্দ করি তার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিই। এই কথা বলার পর বললাম কি যে আপনাদের নিয়মটা ভালো লাগলো। আপনারা যেহেতু আল্লাহর সৃষ্টি মাখলুকাত, তাহলে আপনারা এরকম অপরাধমূলক কাজ কেন করেন? আমার তো আপনার প্রতি কোনো আকর্ষণ বোধ নেই, বা আপনাকে আমি ভালোবাসি না, তাহলে আপনি আমাকে কেন তুলে নিয়ে এসেছেন? আপনি আমাকে ভালোবাসেন, আমার স্ত্রী আছে, সন্তান আছে, সমস্ত কিছু আছে, তাদেরকে ভরণ পোষণ আমার দিতে হয়। আমি যদি এরকমভাবে হারিয়ে যাই, তাহলে তাদের কি অবস্থা হবে বলুন তো? তখন সেই জিন মেয়েটি বলল, তাদের কথা আপনার চিন্তা করতে হবে না। আমি জানি আপনার স্ত্রী সন্তান আছে, আমি আপনার ব্যাপারে খোঁজ করেছি। আপনার স্ত্রী সন্তানের কোনো ঘাটতি হবে না, কোনো কিছুর কমতি হবে না। আপনি চাইলে আমি তাদের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করে দিব। আমি তখন বললাম, আপনি দয়া করে আমাকে নামিয়ে দিয়ে আসুন, এবং আপনার সঙ্গে আমি এখানে থাকতে চাই না। এখানে আমার মতো কেউই নেই, আমি একা মানুষ, এবং আপনার সমস্ত মানুষ জিন, সকলে জিন আপনারা। আপনাদের সঙ্গে আমি কিভাবে থাকবো? আপনাদের এই পরিবেশটা আমার ভালো লাগছে না, আমি আমার যে জায়গাটায় থাকতাম সেই জায়গাটা আমাকে দিয়ে আসুন। তখন সেই মেয়েটি বলল, সেটা তো কখনো সম্ভব না। আপনি যদি বলেন আপনার স্ত্রী সন্তানদেরকে আমি সেখানে গিয়ে তাদের সমস্ত কিছু দিয়ে আসবো, তাদের মাসে মাসে সমস্ত চাহিদা আমরা পূরণ করে দিয়ে আসবো, আমরা জেনারেল চাইলে সমস্ত কিছু করতে পারি। আমি তখন বললাম, আমি এরকম কোনো কিছুই করবো না, আমাকে দ্রুত নামিয়ে দিয়ে আসুন, না হলে আপনাদের কিন্তু খবর আছে। তাই বলে আমি তারপর আক্রমণ করতে গেলাম, কিন্তু সেই জিন মেয়েটি ততক্ষণে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। আমি সত্যি খুবই অবাক হলাম এবং খুবই রেগে গিয়ে ঘরের সমস্ত জিনিসপাতি ভাঙতে লাগলাম। কিন্তু অবাক কাণ্ড, আমি যে জিনিসগুলো ভাঙতে যাচ্ছিলাম সেই জিনিসগুলো মাটি স্পর্শ করছিল না, তার আগেই সে মাটির কাছে গিয়ে থেমে যাচ্ছিল এবং আলতো করে নিচে পড়ে যাচ্ছিল। আমার সত্যি ভীষণ রাগ হতে লাগলো। আমি প্রায় 7 দিন সেখানে এরকম কাটালাম, কারণ পরি মেয়েটা তার নিজের রুমে আমাকে রেখেছে এবং সে রুমের বাইরে ঘুমাতো। আমি তাকে রুমের ভেতরে ঘুমাতে দিতাম না, কারণ খুবই রাগ হতো তার প্রতি আমার, কারণ সে এরকম ভাবে আমাকে আটকে রেখেছে।
বিষয়টা আসলে অস্বাভাবিক একটা খারাপ জিনিসের মতো দেখায়। তো তারপর আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে, আপনি এমনটা কেন করছেন? আমাকে নামিয়ে দিয়ে আসুন। মেয়েটি তখন বলল কি যে, আমি সেটা করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি এবং আপনাকে আমার সঙ্গে আমি রাখতে চাই এবং আপনি আমার সঙ্গে সারা জীবন থাকবেন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি যদি বলেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, আপনার ধর্ম মোতাবেক। আমি তখন বললাম, সেটা আমি কখনোই করতে পারবো না। তারপর সেই পরিমেয়েটা আমার কাছ থেকে চলে গেল। আমি আসলে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে 15টা দিন পেরিয়ে গিয়েছে আমি এখানে এসেছি। আমি শুধু সূর্য গুনছিলাম যে কখন সূর্য ওঠে আর সূর্য ডোবে। তো আমার আর হাতে কোনো উপায় ছিল না। পরিমেয়েটা আমাকে বলল, আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে বিয়ে করতে পারেন, না হলে কিন্তু আপনার ছেলেমেয়ের ক্ষতি করব। তো এরকম ব্ল্যাকমেইল আমাকে করতে লাগলো। তো এক প্রকার বাধ্য হয়েই কয়েকদিন পরে সেই মেয়েটাকে আমাকে বিয়ে করতে হলো। তাও আবার আমাদের নিয়মে, মানে হচ্ছে আমরা যেরকম বিয়ে করি কলমা বা কাবিন করে এরকম টাইপের আর কি বিয়ে ওর সাথে ওদিনকে আমার হলো এবং বেশ কয়েকজন জিনের উপস্থিতিতেই সেটা হলো। মেয়েটি বাসর ঘরে ঢুকেই আমাকে বলল যে তার বয়স নাকি 450 বছর, কিন্তু সে দেখতে এখনো যুবতী। এটা শুনে আমার নিজের কাছে কেমন অন্যরকম লাগছিল। তবে ওই দিন রাতের বেলা ও যখন আমাকে স্পর্শ করলো, এর আগে আমি ওকে স্পর্শ করতে দেয়নি, আমার পাশে শুয়ে আমাকে যখন স্পর্শ করলো তখন আমার শরীরের ভিতরে কি হলো আমি বলতে পারবো না। সম্ভবত আমাকে ওর বশে নিয়ে গিয়েছিল এবং এরপর থেকে আমার সাথে কি ঘটেছে তার বেশিরভাগ জিনিসই আমার সম্পূর্ণ অগোচরে বা সেন্সের বাইরে হয়েছে। তো ওই মেয়েটি তখন আমার কাছাকাছি এগিয়ে আসলো এবং আমি নিজেও বলতে পারবো না যে আমার সঙ্গে কি ঘটলো। তারপর আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম এবং ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করা আমার এক প্রকার একটা নেশা হয়ে উঠলো। কারণ ও না আসলে তখন আমার আর ভালো লাগতো না। মানে হচ্ছে ওর শরীর সমস্ত কিছু একদম মানুষের থেকে ভিন্ন এবং ওর যে যৌনি আছে সেই জিনিসটাও মানুষের থেকে অনেক বেশি আরামদায়ক এবং অনেক বেশি সফট আর কি। তো এটা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। তো সব মিলিয়ে ওর সম্পূর্ণ শরীর প্রতি আমার এত পরিমাণে একটা মোহ চলে আসলো যে সেই মোহ থেকেই আমি ওর সঙ্গে প্রতিদিন শারীরিক সম্পর্কে লিপ্ত হতে লাগলাম। আসলে এটা বলা উচিত হচ্ছে না, তবুও যেহেতু এরকম একটা ঘটনা এবং মেয়েটি সম্ভবত তার শারীরিক যৌন লালসা বা চাহিদা মেটানোর জন্যই আমাকে সেখানে এরকমভাবে নিয়ে গিয়েছিল। আর অন্যান্য সমস্ত দিক থেকেও সে হচ্ছে গিয়ে আমাকে সবসময় পছন্দ করতো। তো যাই হোক, প্রায় 2 মাস সেখানে আটকা থাকার পরে আমার সম্পূর্ণ যে আউট অফ সেন্স ছিলাম তা না, সেন্স কিছুটা ছিল এবং বুঝতাম যে আমার পরিবার আছে, সংসার আছে এবং আমাকে সেখানে ফিরে যেতে হবে। তো আমি সেখানে মেয়েটার সঙ্গে প্রথমবারের মতো তার হাত ধরে আমি সে রুম থেকে বের হলাম এবং মেয়েটা হয়তো সম্পূর্ণরূপে বুঝে গিয়েছে যে আমি তাকে পছন্দ করি বা ভালোবাসি। তো আসলে সে যে আমাকে অর্ধেকটা বশ করে রেখেছে আর বাকি অর্ধেকটা যে আমি সেন্সে আছি সেটা আসলে সে বুঝতে পারেনি। সে সম্ভবত তার সম্পূর্ণ বশীকরণ যে দোয়া বা যাই হোক না কেন মন্ত্রতন্ত্র সে প্রথম দিকে কাজে লাগাতে পেরেছিল, কিন্তু পরবর্তীতে আমার যখন তার শরীরের প্রতি একটা নেশা ধরে গেল তখন হয়তো আমি সেই নেশা থেকে একটুখানি বেরিয়ে আসতে পেরেছিলাম এবং আমি অর্ধেকটা সেন্সে ছিলাম। তবে তার প্রতি আমার একটা মোহ কাজ করতো যে তার প্রতি, তার সঙ্গে সেক্স করা, তার সঙ্গে থাকা, তার সঙ্গে হাঁটা চলা করা, গল্প করা, এই বিষয়টার প্রতি একটু মোহ ছিল, এটা মিথ্যা বলবো না। কিন্তু আমার বাড়ির প্রতি সব থেকে বেশি মোহ ছিল, কারণ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আমি এখানে এসেছি প্রায় 2 মাসের মতো। তো এরপরে আমি হচ্ছে গিয়ে ওই মেয়েটার সঙ্গে প্রথমবারের মতো বাইরে গেলাম। তো মেয়েটা আমাকে একটা ছোট্ট গাড়ির মতো একটা জিনিস, যেটা কিনা আসলে গাড়ির মতো দেখতে কিন্তু সেটা মাটি দিয়েও চলে আবার আকাশ দিয়েও ভাসে, তো ওই মেয়েটা সেই গাড়িতে করে আমাকে মাটি থেকে প্রায় 8-10 হাত উপরে নিয়ে আমাকে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল এবং সমস্ত কিছু দেখাচ্ছিল যে এখানে এরকম জিনেরা থাকে। তারপর ওই যেসব জিনেরা আসলে দূর থেকে আমাকে দেখছিল আর অবাক হচ্ছিল, মানে জিনের বাচ্চারা আমাকে স্পর্শ করে দেখার জন্য আমার কাছে এসে ভয় পেয়ে পিছু সরে যাচ্ছিল যে মানুষ দেখতে কেমন হয় ওরা কখনো দেখেনি। তো আমাকে সমস্ত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো আমাকে নিয়ে একটা অন্যরকম শোরগোল পড়ে গেল যে অমুক মানুষ বিয়ে করেছে এবং অমুক মানুষ নিয়ে তার সাথে থাকে। তো এক প্রকার যদি এমনটা আমাদের মানুষের দুনিয়ায় হয় যে যদি কেউ দেখে যে অমুক জিন বিয়ে করেছে এবং সেই জিনকে দেখার জন্য সকলে যাচ্ছে, সকলে অবাক হচ্ছে জিন দেখতে কেমন, ঠিক সেম উল্টা জিনিসটা আমার সঙ্গে ওখানে ঘটছে। সকলে আমাকে দেখতে আসছে মানুষ দেখতে কেমন। আসলে ওরা একটু ভিন্ন জাতি, অনেকের আছে গায়ে প্রচণ্ড পরিমাণ লোম। আসলে যারা সভ্য জিন তারা আসলে উপরের দিকে থাকে এবং বিল্ডিংগুলোতে থাকে, আর যারা অসভ্য ছোট বা নিচু জাতির যারা জিন আছে সেসব নিচু জাতির জিনের আসলে অপরিষ্কার নোংরা এবং তারা গায়ে লোমযুক্ত এবং বিভিন্ন রকমের হয়। সেটা আমি ওদের কাছাকাছি গিয়ে বুঝলাম এবং তাদের গায়ে থেকে বিশ্রী গন্ধ আসে এবং তারা খাবারগুলো খায় খুবই বিশ্রী কায়দায়। এবং কিছু খারাপ জিনও আছে যারা দেখে খারাপ মন্তব্য করলো, তবে তারা কি বলছিল সেসব বিষয়ে
আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। তো সব মিলিয়ে আমার প্রথম দিন যখন আমাকে ঘুরতে নিয়ে গেল, পুরো শহর পরিব্রাজন করতে নিয়ে গেল, শহরের সবাই আসলে আমার দিকে তাকিয়ে এরকমভাবেই কথা বলছিল এবং এরকমভাবে আমাকে দেখছিল। তো সব মিলিয়ে আমি নিজের কাছ থেকে এম্বারাসিং ফিল হচ্ছিল। তো যাই হোক, ওই দিন রাত্রেবেলা আমি এসে ওর সাথে আমি ঝগড়া করি যে আমি এখানে থাকবো না, আমাকে বাড়িতে দিয়ে আসো। তো তখন বুঝতে পারে যে ওর যে যে সেন্স ছিল বা ও যে জিনিসটা চাইছিল সেটা হয়তো আমার উপর তেমন আর কাজ করছে না এখন। তো আমি ওকে অনেকটা বলার পরে ও আমাকে তখন আবার কি একটা করে আমি জানি না। তো আমি মাঝখানে বেশ কিছুদিন সেন্সে ছিলাম না। ও যা বলতো আমি তাই করতাম এবং ও আমাকে যেখানে নিয়ে যেত আমি সেখানে যেতাম। তো এরকম করতে করতে মাঝখানে আমার কতগুলো বছর পেরিয়েছে আমি বলতে পারবো না। তবে এখন আমার বাড়ির কথা আমি প্রায় ভুলে গিয়েছিলাম এবং বাড়িতে যে আমার কেউ আছে সেসব বিষয় আমি সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলাম এবং আমি ওর সঙ্গেই থাকতে লাগলাম এবং ওর সঙ্গেই আমার সম্পর্ক ছিল। তো কিছু বছর পরে মাঝখানে কয়েক বছর কেটেছে আমি জানি না, তবে বেশ খানিকটা সময় কেটেছে আমি এতটুকু বুঝতে পারছিলাম। এবং এখানে আমার মতো আসলে কেউ নেই, আমার থেকে সবাই আলাদা এবং সম্পূর্ণ ভিন্ন রকমের মানুষ এখানে বসবাস করে, জিনেরা বসবাস করে। এবং জিনেদের সঙ্গে থাকতে থাকতে আমি একটা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, ওদের সঙ্গে থাকা, ওদের সঙ্গে চলাফেরা করা, ওদের সঙ্গে ওঠা বসা, সমস্ত কিছু ওদের সাথে। তো একদিন সন্ধ্যার দিকে আমাদের যে বড় বাড়িটা ছিল, ওই বাড়িটা আসলে একটা আলিশান জায়গা ছিল এবং একটু ভদ্র টাইপের উচ্চ বংশীয় জিনরা ওখানে বসবাস করতো। এবং সেরকম একটা উচ্চ বংশীয় জিনের মেয়ে ছিল হচ্ছে ও। এবং ও ওর বংশের অন্যরা সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে এবং সবাই দেখলেই আমাকে কোনো একটা ভাষায় উনতুন বলতো। উনতুন মানে হচ্ছে ওদের আত্মীয় বা সম্পর্কে হয়তো বোন জামাই হয় বা জামাই হয়, এরকম টাইপের একটা জিনিস উনতুন বলতো। তো সেই উনতুনটা আমাকে সবাই বলতো। তো আমি অনেকটা মুখস্থ হয়ে গিয়েছিল এবং ওইখানকার ভাষা আমি শিখে ফেলেছিলাম, ওরা কীভাবে কথা বলে, কীভাবে চলাফেরা করে, সমস্ত কিছু। তো তখন বেশ খানিকটা বছর কিন্তু পেরিয়ে গেছে সেখানে। তো আচমকা একদিন সন্ধ্যার দিকে আমি ওই আমাদের যে ঘাটটা ছিল আর কি, মানে ওইখানকার যে বাড়ি ছিল সেই বাড়ির রাস্তাগুলোকে ঘাট বলতো আর কি। রাস্তা যেটার উপর হেঁটে আমরা যেটাকে রাস্তা বলি সেটাকে ঘাট বলে। তো ঘাটের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা একটা জিন আমাকে ডাক দিয়ে বললো কি যে ভাই এদিকে আসেন, আপনি অমকের জামাই না? তো আমি তখন বললাম, মানে ওরা বললো কি যে ইকতাক তুক উন, মানে এরকম করে বললো। তো আমি বললাম কি যে হ্যাঁ। তো এই কথা বলার পর উনি বললো কি যে আপনাকে ওই মেয়েটি নিশ্চয়ই জোর জবরদস্তি করে এখানে নিয়ে এসেছে, তাই না? তো আমি তখন বললাম জি হ্যাঁ। তো তখন সেই জিনটাকে দেখে আসলে আমার কাছে ভালো মনে হলো। তার মুখে লম্বা দাড়ি এবং সে নামাজ পড়ে এবং আল্লাহর ইবাদত করে এবং সে আমাকে সমস্ত কিছু বলল। সাধারণত এরকমভাবে আমাকে একা একা বের হতে দেয় না, তবে মাঝখানে যেহেতু অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আমি এখন আর বাড়ির কথা বলি না বা এই সমস্ত কিছু করি না। তো জিনটা ভেবেছে হয়তো আমার আসলে সেই ওরকম সেন্স নেই। আসলে আমার সেন্স ছিল না, ওই লোকটা আমার সেন্স ফিরিয়েছে। তো তখন ওই লোকটা একটা দোয়া পড়ে আমার উপর ফু দিল। ফু দেওয়ার পরে আমার আসলে সেন্স ফিরে আসলো যে আমি আসলে এখানে কী করছি। তো তখন সেই জিন লোকটা বলে উঠলো যে এতদিন আমি আসলে আপনাকে সাহস করে ডাক দিইনি, কারণ ওরা অনেক প্রভাবশালী জিন এবং যদি জানতে পারে যে আমি আপনাকে সাহায্য করেছি তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আসলে আপনাকে মানুষের দুনিয়ায় নামিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না। আমার একজন পীর আছে, সেই পীর হচ্ছে কি একজন মানুষ এবং তিনি কিছুদিনের মধ্যে এখানে আসবেন সেটা বলেছেন আমাকে আসলে। এবং সেটা বলেছেন এবং তিনি আমি আপনার কথা তাকে বলেছি যে এখানে একজন মানুষ আছে যে কিনা জোর জবরদস্তি করে এখানে ধরে রাখা হয়েছে। আমাদের কাবিলায় এরকম মানুষ খুব বেশি নেই, হয়তো 2 জন আছেন। তো একজন যে আছে সে নিজের ইচ্ছায় এসেছে, তার সাথে আমি কথা বলেছিলাম এবং সেখানে থাকতে চাই। এবং আপনাকে ধরে নিয়ে আসা হয়েছে সেটা আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম এবং আপনার পরিবার আছে সে সম্পর্কে আমি খোঁজ করেছি আমি সেখানে গিয়ে। তো সব মিলিয়ে আপনার প্রতি একটু দয়া হলো আমার, এই কারণে মানে সহানুভূতি হয়েছে, এই কারণে আমি আপনার হেল্প করব। তবে ভাই প্লিজ দয়া করে আপনি আমার কথা বলবেন না আপনার স্ত্রীকে, তাহলে কিন্তু আমাকে মেরে ফেলবে, কারণ ওরা অনেক প্রভাবশালী জিন। আমরা খুবই দরিদ্র এবং খুবই নিম্নমানের জিন, আমাদের ওদের সাথে লড়াই করার ক্ষমতা নেই। তো তখন ওই লোকটা বললেন কি যে আপনাকে একটা কাজ করতে হবে, আপনি আগামী পূর্ণিমা আসা পর্যন্ত আপনাকে অভিনয় করে যেতে হবে। আপনি যে সেন্সে ফিরেছেন এটা কিন্তু বুঝতে দেওয়া যাবে না, আপনি তার সঙ্গে স্বাভাবিকভাবে মিশবেন, স্বাভাবিকভাবে সব কিছু করবেন। তো যাই হোক, আমি তখন ওইখান থেকে চলে গেলাম এবং আমাকে বলে দিল যে অমুক তারিখে যেন ঘর থেকে বেরিয়ে এই রাস্তায় আসে, এই ঘাটে আসে আর কি। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলে আসবো। তো আমি তখন ঘরে চলে গেলাম, মানে আমার যে রুম ছিল সেই রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পর আমার কাছে সম্পূর্ণ জিনিস অন্যরকম মনে হচ্ছিল এবং এতদিন যে আমি মেয়েটার বসে ছিলাম সেটা তো আমি নিজে বুঝতে পারতাম বা জানতাম
শুরু থেকে, কিন্তু এবার আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছি। এবং মেয়েটা যখন আমার কাছাকাছি আসলো, আসলে মেয়েটা দেখে আমার মায়া হচ্ছিল এবং তার প্রতি তার সঙ্গে এতদিন আমি আছি, সে আমার স্ত্রী, তাকে আমি বিয়ে করেছি এবং আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছি এত দীর্ঘ বছর হলো, এবং মাঝখানে যে অনেকগুলো বছর, প্রায় 5-7 বছর পেরিয়ে গিয়েছে, সেটা আমি আসলে একদমই আন্দাজ করতে পারিনি। আমি হয়তো ভেবেছিলাম কয়েক মাস কেটেছে, কিন্তু মাঝখানে 7টা বছর এখানে পেরিয়ে গিয়েছে এবং 7 বছর এই জিনটার সঙ্গে আমি এখানে আছি এবং সে আমাকে এরকমভাবে এখানে আটকে রেখেছে, পরিমেয়েটা। এবং সে আমার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করে যখন মন চায় তখনই, এবং সেটা আমার ইচ্ছা সত্ত্বেই, কারণ হচ্ছে আমার ইচ্ছা না থাকলে সে করতে পারবে না, এবং সে এক প্রকার বশ করেই আমাকে ইচ্ছাকৃত করেছে আর কি। তো তারপর আমি প্রায় আরও 6 দিন সেখানে থাকলাম, এবং সেই 6 দিন ও যখন আমার কাছে আসতো তখন আমি অন্যরকম একটা ফিলিংস পেতাম, সেই শুরুর ফিলিংসের মতো যখন ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতাম। মাঝখানে তো এক প্রকার আমি আমার নিজের মধ্যে ছিলাম না, এবং কী হয়েছে সেটা আমার আসলে স্মরণও নেই যখন আমি একদম সেন্সে আসলাম। তো তারপর এই 6-7 দিন আমি ওর সঙ্গে থাকলাম, এবং এই 6-7 দিন থাকার মাঝখানে আমার কেন যেন ওকে ছেড়ে আমার যেতে ইচ্ছে হচ্ছিল না, কারণ আমাকে এত পরিমাণ ভালোবাসতো, আমাকে সব জায়গায় নিয়ে যেত, আমাকে সমস্ত জায়গায় সব ধরনের সুযোগ সুবিধা দিত, আমি যা বলতাম তাই করতো। মেয়েটা এত পরিমাণ ভালো ছিল, আসলে সে খারাপ জিন আমি বলবো না, হয়তো সে আমাকে ভালোবাসতো বলে তার কাছে আমাকে নিয়ে রেখেছিল। এবং আমি যদি বলতাম যে জানু আমি অমুক জিনিস খাবো, সে আমাকে এনে দিত। আমি যদি বলতাম যে আমাকে একটু আদর করো, সে আমাকে আদর করতো। আমি যদি বলতাম আমাকে ঘুরতে নিয়ে যাও, সে আমাকে ঘুরতে নিয়ে যেত। এত ভালো একটা জিন ছিল। তবুও আমার পরিবারের কথা যখন মনে হতো তখন আমার আসলে ওর সঙ্গে থাকতে বা এখানে থাকার সেই বিষয়গুলো আমার আসলে মাথায় আসতো না। তো আমি বসে বসে ভাবতে লাগলাম যে আমার পরিবার এখন কেমন আছে, বা ওইখানে যারা থাকছে, বা আমাকে কি তাহলে বরখাস্ত করা হয়েছে, বা আমাকে কি তাহলে পেনশনভুক্ত করে দেওয়া হয়েছে? আমি হারিয়ে গেছি, 7 বছর হয়েছে। তো সব মিলিয়ে আমার আসলে মাথায় কিছু আসছিল না। এবং তারপর আমি 6 দিনের মাথায় যখন 7 দিন কেটে গেল, ও হচ্ছে কি আমাকে বসে ও নিজের হাতে আমাকে খাওয়াই দিল। বলল কি যে তুমি খাও, আমি একটু কাজে যাচ্ছি, আমি এসে তোমার সঙ্গে রাত্রেবেলা কথা বলবো, হ্যাঁ? তো আমাকে যাওয়ার সময় আমাকে খাইয়ে দিল, প্লাস আমাকে ঠোঁটে একটা চুমু খেলো, কপালে একটা চুমু খেলো, খেয়ে সে ওইখান থেকে চলে গেল। তো আমি তো এখান থেকে পালানোর চিন্তায় আছি, এবং নিচে নেমে আমি সেই ঘাটে চলে গেলাম। ঘাটে যাওয়ার পরে সেই লোকটার জানালায় কড়া নাড়লাম। তো ওদের জানালাটা একটু ভিন্ন ছিল, গোল টাইপের জানালা হয়, এবং জানালা দিয়ে অনেক সময় ওরা বের হয়, দরজা অ্যাভয়েড করে। দরজা নেই বললেই চলে, অনেক ঘরে জানালা দিয়ে ওরা বের হয়। তো আমি সেই জানালা যখন টোকা দিলাম তখন ও বাইরে বেরিয়ে আসলো এবং বললো কি যে দ্রুত ঘরে চলেন। দরজা খুলে আমাকে ঘরে নিয়ে গেল। ঘরে যাওয়ার পরে দেখি সেই মুরব্বী লোকটা সে এখানে বসে আছে, এবং আমি তাকে সালাম দিলাম। সে বললো কি যে তুই এখানে প্রায় 7 বছর ধরে আসিস, তাই না? এবং তুই বাড়িতে যেতে চাস? আমি তখন বললাম জি। তো তখন সেই জিনটা বললো কি যে আপনি ওনার সাথে চলে যান। আমি যে কিছু একটা করেছি সেটা অবশ্যই কিন্তু বলবেন না, এটা আমার সেফটির ব্যাপার। আমি তখন বললাম ভাই আমার জীবন চলে গেলাম, এটা বলবো না। তো তখন সেই মুরব্বী জিনটা বললো কি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা সবসময় তোমার হাতে রাখবা। তো উনি আমাকে সেই তাবিজটা দিলে, আমি সেই তাবিজটা পরে নিলাম। পরে নেওয়ার পরে উনি আমাকে বললো যে আমার হাত ধরো, এবং হাত ধরার পরে চোখ বন্ধ করতে বললো, এবং চোখ বন্ধ করার পরে আমি যখন আমার নিজের চোখ খুললাম তো আমি দেখলাম কি যে আমি আসলে ঢাকার একটা রুমে বসে আছি, এবং ঢাকার একটা ফ্ল্যাটের মধ্যে সেই ফ্ল্যাটটা সেই হুজুরের বাড়ি, এবং সেই হুজুরের বাড়িতেই বসে আছি। এবং সেই হুজুরের বাড়িতে যে সোফাটা ছিল সেই সোফার এক পাশে বসে আছে, আর দুই পাশে ওই মুরব্বী আমেল লোকটা বসে আছে, এবং তার পাশে সেই জিনটা বসে আছে। এবং তখন বললো যে হুজুর আমি এখন যাই, আমাকে যেতে হবে, না হলে হয়তো সন্দেহ করবো অনেকে যে আমি মানুষের এখানে এসেছি। তো যাই হোক আমি তখন সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে আমি আমার নিজের ওইখানে ওই মুরব্বীর ঘরে বসেছিলাম, এবং ওই জিনটা তো সে তার ঘরের দিকে চলে গেল আর কি। তো তখন আমাকে বললো যে আপনার বাড়ি কোথায়? তো আমি তখন বললাম কি যে আমি তো মিরপুরে থাকতাম, তো এটা কোন জায়গা? তো তখন সেই মুরব্বী লোকটা বললো এটা হচ্ছে মতিঝিল। আপনি এক কাজ করুন, আপনি সোজা ওই রাস্তা ধরে এখানে সামনে যাবেন, সামনে গিয়ে হচ্ছে মেট্রো রেল পাবেন, মেট্রো রেল থেকে আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে ঢাকার যে জায়গা থাকেন আপনি সেখানে চলে যাবেন। তো মেট্রো রেল এর কাজ হচ্ছে গিয়ে চলছিল বা হবে সেরকম একটা জিনিস আমি দেখে গিয়েছিলাম এখানে। তো পরবর্তীতে যে মেট্রো রেলের কাজ সম্পন্ন হয়েছে সেটা আমি আসলে আমার জানা ছিল না। তো বেশি দিন আগের ঘটনা না, প্রায় 1-1.5 মাস আগের ঘটনা। তো আমি তখন মতিঝিল থেকে মেট্রো স্টেশনে উঠে আমি চলে আসি, এবং ওই লোকটা আমাকে কিছু টাকা দেয়, এবং টাকা দিয়ে বলে কি যে এটা আপনি নিয়ে যান, এবং এই তাবিজটা কিন্তু ভুলে কখনো খুলবেন না, খুললে আপনার বিপদ হবে। তো
তো তখন আমি সেই মেট্রো রেলে উঠে আমি সর্বপ্রথম মেট্রো রেল দেখে সত্যি চমকে যাই যে মেট্রো রেল এতদিন হয়ে গিয়েছে, এবং দেশের পরিবেশ পরিস্থিতি দেখেও আমি আসলে অবাক হই অনেকটা, যে বিগত 7 বছরে কত কিছু পরিবর্তন হয়েছে। তো তখন আমি মেট্রো রেলে নেমে আমি যখন আমার সেই আগের ফ্ল্যাটে যাই এবং যেখানে আমরা থাকতাম, তো সেখানে যাওয়ার পরে দেখি যে সেখানে আসলে আমার সেই স্ত্রী সন্তানরা ওখানে নেই আর কি। আসলে ভাড়ার ফ্ল্যাটে থাকতাম, সেহেতু এখানে থাকার কথাও না। আর যদি কোয়ার্টারেও থাকতাম তাহলে কিন্তু সেখানে থাকার কথা না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমার চাকরি নেই বা আমি নেই, আমি মারা গিয়েছি। তো যাই হোক, আমি ওদিন রাতে আমার এক আত্মীয়র বাসা ছিল, ওরা ফিক্সড এখানে থাকতো। তো সেই আত্মীয়র বাসায় আমি গেলাম, ওরা আমাকে দেখে সত্যি চমকে গেল। বললো কি যে, ভাই তুই এত বছর পর কোত্থেকে আসলি, তুই আচমকা যে গায়েব হয়ে গেলি। তো আমি তখন বললাম কি যে সব কিছু বলবো, আগে আগে তোর ভাবিরে ফোন দিয়ে দেখ কোথায় আছে। এবং আমার তো তখন ভাবি মানে আমার স্ত্রীকে ফোন দিল। তো ওরা তো গ্রামে চলে গিয়েছে, কারণ হচ্ছে গিয়ে এখন শহরে থাকার কথা না। এবং আমি অলরেডি পেনশনভুক্ত হয়ে গিয়েছি এবং আমার পেনশনের টাকা অলরেডি ওরা 6 বছর তুলে খাচ্ছে আর কি, এরকম টাইপের একটা হয়ে গেছে। এবং আমাকে অফিসিয়ালি মৃত ঘোষণা করা হয়েছে, যেহেতু আমি মৃত এবং আমি নেই। তো সব মিলিয়ে আমি যখন ফিরে আসলাম, ফিরে আসার পরে সমস্ত অফিসিয়াল অবাক যে এত বছর পর আমি কোত্থেকে আসলাম এবং কোথায় ছিলাম। তো আমি যে তাদেরকে বলবো এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো ঘটনা না। তো আমি আসলে ওই রাতে আসলে গ্রামে যাব, এবং গ্রামে যাওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছিলাম, এবং আমার সাথে সেই ভাইটিও ছিল, কারণ হচ্ছে আমাকে গ্রামে যেতে হবে। তো তারপর আমি আমার অফিসিয়াল সমস্ত সবাই জানলো, এবং জানার পরে আসলে সবাই অবাক যে এত বছর পর আমি কোত্থেকে ফিরে আসলাম। এক প্রকার আচমকা আমি ফিরে আসলাম, কোত্থেকে ফিরে এসে আমি বলছি যে আমি এসেছি। তো ততদিনে আমার বয়স আসলে একটুও বাড়েনি, আমি আগে যেরকম ছিলাম ঠিক তেমনই ছিলাম। এবং আমি যখন ওই রাতের বেলা ভোরের দিকে আমার বাড়ির সেই বাজারে নামলাম, গ্রামের বাজারে। তো নামার পরে আমি দেখলাম কি যে অনেকটা দূরে সেই পরীটা আমার দিকে তাকায় আছে এবং আমাকে ইশারা দিয়ে ডাকতেছে। তো আমার হাতে যে তাবিজটা, এই তাবিজটার কারণে হয়তো সে আমার কাছাকাছি আসতে পারতেছে না। তো আমি ওইটা দেখে আচমকা ভয় পেয়ে আমার সেই ভাইকে জড়ায় ধরলাম। আমার ছোট ভাই ছিল, ওকে জড়ায় ধরলাম। জড়ায় ধরার পরে ও আমাকে বললো কিছু, কী হয়েছে ভাইয়া? তো আমি তখন বললাম কিছু না। তো তখন আমি চলে গেলাম বাড়িতে। বাড়ি যাওয়ার পরে আমার স্ত্রী সন্তানকে দেখে তো খুবই অবাক, এবং আমি খুবই অবাক হয়েছি এবং ওদেরকে জড়িয়ে ধরে কান্না করলাম, এবং আমি এত বছর পরে ওদেরকে দেখতে পাচ্ছি। আসলে আমার নিজের কাছেই খুবই খারাপ লাগছিল। তো ওরা বললো কি এত বছর কোথায় ছিলে? তো আমি তখন বললাম সমস্ত কিছু বলবো, চলো আগে ভিতরে। তো ওই বাড়িতে থাকাকালীন সময় আমি 3 দিন বাড়িতে ছিলাম, এবং 3 দিন থাকাকালীন সময় আমি সমস্ত কিছু দেখেছি, এবং ওই পরিমেয়টা আমার আশেপাশে ঘোরাফেরা করতো, এবং আমার আশেপাশে আমাকে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য এসেছে সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু আমার আশপাশে আসতে পারছিল না। তো আমি 4 দিনের মাথায় সমস্ত কিছু নিয়ে আমি ঢাকায় চলে গেলাম। ঢাকায় হচ্ছে গিয়ে আমি একটা ফ্ল্যাট নিলাম, এবং ফ্ল্যাট নিয়ে সেখানে আসলে থাকা শুরু করলাম। থাকা শুরু বলতে আমার তো কাগজপত্র ওকে করতে হবে, আমি যে মারা যাইনি সেটা তো জানাতে হবে অফিসে, এবং ঢাকায় থাকতে হবে আমাকে। তো এই কয়েকদিনে কাগজপত্র ওকে হয়ে গিয়েছে, এবং আমাকে অনেকটা হেনস্থার শিকার হতে হলো, কারণ হচ্ছে গিয়ে অলরেডি ফাইল ক্লোজ হয়ে গিয়েছে। তারপরে সমস্ত কিছু সেগুলো ওকে করা আসলে কষ্টসাধ্য ব্যাপার। তো অফিস আমাকে জানালো যে আপনাকে কয়েকদিনের ভেতরেই আবার পুনরায় রিজয়েনিংয়ের জন্যই করা হবে। তো যাই হোক, আমি প্রায় 15 দিন পরে রিজয়েনিং করলাম, এবং এই 15 দিনে আমি যখন আমার স্ত্রীর সঙ্গে থেকেছি, ওই পরিমেয়টাকে আমি দেখিনি। তবে আমি যখন বাইরে বের হতাম রাত্রেবেলা, ওকে আমি বিভিন্ন জায়গায় দূর থেকে দেখতাম। তো আমি ভাবলাম যে হুজুরের কাছে আমি আবার যাবো, এবং সেই হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বললো কি যে ও এরকমভাবে দেখা দিবে, তুমি জাস্ট শুধু তাবিজটা হাত থেকে খুলো না, এটা খুললে কিন্তু সে তোমাকে আবার নিয়ে যাবে। এটা কিন্তু খুবই সাবধান, এবং অনেকটা সাবধান থাকবে, ঠিক আছে? এবং উনি আমাকে কিছু ফটো দিয়ে আমাদের বাড়িতে সেদিন আসলেন। বাড়িতে এসে আমার বাড়ি বন্ধ দিলেন, এবং আমার শরীর বন্ধ দিলেন। বললেন কি যে তোমার শরীর বন্ধ দেওয়া হয়েছে, ওই জিনটা কখনোই তোমার কাছে আসতে পারবে না। তো যাই হোক, এরকম করে প্রায় মাঝখানে 2 থেকে 2.5 মাস সময় কেটে গেল, এবং এক প্রকার আমি যখন এখান থেকে ফিরে এসেছিলাম, ওই মেয়েটার প্রতি আমার এত পরিমাণ মোহ ছিল, এত পরিমাণ আসলে বলে বোঝানো সম্ভব না এটা। আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। এই কয়েকদিন ছিলাম যে মেয়েটার সঙ্গে, এত সুন্দরী মেয়ে, তারপর আমাকে এত পরিমাণ আদর যত্ন করতো। শেষ যেদিন আমি ওর কাছ থেকে এসেছি, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। ইভেন সবসময় আমাকে নিজের হাতে খাইয়ে দিত। আমি যা পছন্দ করতাম সেসব খাবারও নিজের হাতে রান্না করতো, এবং সেই সাথে ও আমাকে এত পরিমাণ ভালোবাসতো, আমাকে সবসময় আদর করতো, সবসময় চুমুচাটি করতো, এবং সবসময় আমাকে আদর যত্নের ভেতরে রাখতো, বুকের ভেতরে লুকিয়ে রাখতো। তো এই জিনিসটা আমি বাড়িতে ফিরে আমার স্ত্রীর কাছে পেতাম না। আমার স্ত্রী আসলে এরকমটা তো কখনো ছিল না। তো আমি ওইটা মিস করতে লাগলাম। আমি আসলে তখন ওর প্রতি একটা যে টানটা, সেটা আমি স্ত্রীর কাছে পেতাম না। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমি সেই মজাটা পেতাম না, বা ওই যে ওর যে যত্নশীলতা ছিল সেটা আমি এখানে এসে পেতাম না। তো আমি এক প্রকার ওকে মিস করতে শুরু করলাম। তো 2-2.5 মাস পরে হঠাৎ করে আচমকা ও প্রায় দিনই আসতো আমার সঙ্গে দেখা করতে। 2-2.5 মাস পরে আমি ছাদে হচ্ছে গিয়ে সিগারেট খাচ্ছিলাম দাঁড়িয়ে। তো মনটা একটু খারাপ ছিল। তো তখন দূর থেকে আমাকে দাঁড়িয়ে
বলল কি যে, তুমি আমাকে এরকমভাবে ছেড়ে কীভাবে চলে আসতে পারলা? তোমাকে আমি এত পরিমাণ ভালোবাসতাম, অথচ তুমি সেই ভালোবাসার মর্যাদা আমাকে দিলে না। তো তখন আমি তাকে বললাম, জিন মেয়েটাকে, যে দেখো, আসলে তুমি একটা জিন এবং একজন মানুষ। আমার পরিবার আছে, আমি তোমাকে বলেছি। তুমি আমাকে জোর জবরদস্তি করে সেখানে আটকে রেখেছিলে, যার কারণে আমি তোমার সঙ্গে আর যেতে পারছি না। তবে এতটুকু সত্য যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এবং আমি কান্না করে দিলাম, বললাম কি যে, দেখো, আমি আসলে তোমার সঙ্গে যেতে চাই, কিন্তু আমি নিরুপায়। আমার পরিবার আছে। আমি যদি সিঙ্গেল থাকতাম, আমার কোনো ছেলে পেলে না থাকতো, পরিবার না থাকতো, তাহলে আমি চলে যেতাম। মাঝখানে তুমি এমন একটা অপরাধ করেছো, আমার বাবা মাঝখানে মারা গিয়েছে, আমার বাবাকে আমি শেষ দেখা দেখতে পারিনি। তো তুমি ওরকম একটা অপরাধ করেছো। তো আমি আসলে তোমার সঙ্গে আর যেতে পারবো না। আমি হয়তো তোমার সঙ্গে মাঝে মধ্যে কথা বলবো, তুমি এসো, তোমার সঙ্গে দূরে দাঁড়িয়ে এরকমভাবে কথা বলতে পারবো, কিন্তু আমি তোমার সঙ্গে আর যেতে পারবো না। যদি আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি, তোমার কথা আমার খুব মনে পড়ে, কিন্তু তুমি যেরকম স্বভাবের, তুমি আমাকে নিয়ে গেলে আর ফেরত দিয়ে যাবে না। তো তখন সেই পরিমেয়টা বললো যে, আমি তোমাকে দিয়ে যাব, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে থেকে তুমি চলে এসো। তো আমি আর তাকে বিশ্বাস করি না, কারণ সে এর আগে আমাকে এরকমটা বলেছে যে, যেদিন আমাকে প্রথম নিয়ে গেল, এদিকে আসেন, বা একটা ছলনা দিয়ে আমাকে নিয়ে গিয়েছিল, এবং ওই হুজুরটা বলেছে যে ও অনেক ছলনা করার চেষ্টা করবে তোমার সঙ্গে, তবে সেসব ছলনা কিন্তু বলে যেও না। তো যাই হোক, অনেক কষ্ট সত্ত্বেও আমি আসলে তাকে যেতে দিতে হলো আমার, এবং তার কাছাকাছি আসলে আমার যাওয়াটা উচিত হবে না, সেটা আমি বুঝতে পেরেছিলাম। গেলে হয়তো এবার আর ফিরে আসতে পারবো না। তো ও ওদিনকে অনেক কান্নাকাটি করে তারপর চলে গেল, এবং এখনও মাঝে মধ্যে আসে। এর মাঝখানে দেড় মাস পরে, প্রায় আমি যখন এসেছিলাম 1.5-2 মাস, 2.5 মাস আগে, তখন এখনও মাঝে মধ্যে আসি। এবং গতকালকে আমি তাকে দেখেছি, এবং গতকালকে দেখার পরে আমার আসলে তার প্রতি যে টানটা ছিল, সেটা আসলে থাকলেও কিছু করার নেই, এবং এরকমভাবেই চলছে। জানি না কতদিন থাকতে পারবো, বা আমাকে আর কোনোদিন এভাবে নিয়ে যাবে কিনা। আমার পরিবারের কেউ এখন পর্যন্ত এই বিষয় সম্পর্কে জানে না, তবে অফিসিয়াল বিষয়গুলো স্টেটমেন্টে আমি বলেছি, তবে ওরা অনেকটা বেশি অবিশ্বাস করেছে, কারণ বিশ্বাস করার মতো ঘটনাও না এটা। তো সব মিলিয়ে এরকমভাবে আমার দিন কাটছে, এবং আমি আসলে কি করব, সমস্ত বিষয় নিয়ে আমি নিজের থেকে ট্রমার মধ্যে আছি। তো সব মিলিয়ে এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। তো আশা করি আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি আপনার জীবনের ঘটনা পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। তখন কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আর যে ইমরান।